আজকে যেটা দেখবো সেটা হচ্ছে জাভা ল্যাব 7 এর কোড। এটা একদম স্যারের কোডটাই কপি করে নিয়ে আসছি, স্যার যেটা পোস্ট করছে আর কি ক্লাসরুমে। তো ল্যাব 07 এর কোড যদি স্লাইড 6 আর 7 কারো পড়া থাকে, স্যারের থিওরি স্লাইড আর কি, অথবা আমি যে স্লাইড 6 আর 7 এর ক্লাস আপলোড করছিলাম ওইটা দেখে থাকলে ল্যাব 07 এটা কোনো ব্যাপারই লাগবে না। আচ্ছা, দেখি আমরা এখানে কি আছে। ফার্স্ট অফ অল এখানে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে। সেই ক্লাসের মধ্যে মেইন ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে, আর এখানে ল্যাব 07 ডট মেইন, অর্থাৎ একটা কোড রান করলে কি আমাদের যে মেইন ক্লাস একদম সবসময় কি হয় যে আমাদের বাই ডিফল্ট আর কি আমাদের যেই ফাইলের নাম যেটা আছে ওই নামের যদি আমরা ক্লাস ক্রিয়েট করি ওইটার ভিতরের মেইন থেকেই শুরু হয় কোড রান করা। ক্লাস এ দিয়েও রান করা যায়, তো সেটা পরবর্তী কেস আমরা দেখবো। নেক্সট জাভা 8 মেবি আছে এটা। আচ্ছা, এখানে আর কি আছে। ফার্স্ট অফ অল কমেন্ট আউট করা ছাড়া আর কি এ এ নিউ এ এটা কি ছিল আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করা না আমাদের এই যে এতটুকু অংশ, যদিও এটা আর কোনো কাজে আমি দেখি নাই এই কোডের মধ্যে। তো আমরা ধরি কি এই যে একটা ক্লাস ক্রিয়েট করা আছে ক্লাস এ নামে, যার মধ্যে কি শুধুমাত্র একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ইন্টিজার আই আছে। এখন আমি যখন মেইন কোড থেকে কি করব যে মেইন পার্ট থেকে যদি আমি একটা এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, আমাদের কি করতে হয়? নিউ এ দিয়ে কল করতে হয়। আমরা এটা যা 6 স্লাইডেই দেখছি আমরা। তো নিউ এ দিয়ে আমরা একটা অবজেক্ট কল করলাম, মানে কনস্ট্রাক্টর কল করলাম, এবং অবজেক্ট ক্রিয়েট হলো কার মধ্যে? এই এর মধ্যে। আর এর মধ্যে কি আমরা নাল পয়েন্টার দিয়ে দিতে পারি, অর্থাৎ রেফারেন্স নাল করে দিছি, অর্থাৎ এই এর মধ্যে এখন আবার কিছুই নেই। এটা ফার্স্ট অফ অল কি এই এর অবজেক্ট ধারণ করতেছিল, আর এতে নাল দিয়ে দিছি মানে এর মধ্যে আপাতত আর কিছুই নেই। এতটুকুই। এবার মেইন যে পার্ট, এটা এটা বাদ দিয়ে দিই, এটা আর কোনো কাজের না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস এ। এইখান থেকে যদি আমরা এক এক করে কাজ শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল এইটা যখন আমি আনকমেন্ট করলাম, এইটা কেন ইরর শো করতেছে? এটা ইরর শো করতেছে কারণ আমাদের এই ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর কি আছে, মানে ক্লাসের যেই নাম ওই নামের যদি কোনো মেথড টাইপ কিছু থাকে, অ্যাকচুয়ালি এটা মেথড না, এটা কনস্ট্রাক্টর। তো যদি অলরেডি একটা কনস্ট্রাক্টর থাকে আর সেটা যদি ডিফল্ট কনস্ট্রাক্টরের মতো না হয়, ডিফল্ট কনস্ট্রাক্টর কাকে বলে? এই যে এমন, যার মধ্যে কোনো প্যারামিটার নাই, এই টাইপের কনস্ট্রাক্টর হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। কারণ যদি কোনো কনস্ট্রাক্টর নাও থাকে, জাভা এই টাইপের কনস্ট্রাক্টর নিজে ক্রিয়েট কইরা তারপরে অবজেক্ট কল করে। এখন এই জিনিসটা আমাদের কমেন্ট করা ছিল, এই যে এখন যখন এটা আমি আনকমেন্ট করলাম এইখানের এরর চলে গেছে। কারণ এই যে কনস্ট্রাক্টর আমরা কল করছি এখান থেকে, এটা প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর। কোনো কিছু না থাকলে জাভা এটা ক্রিয়েট করে নিত। কিন্তু যখন আমাদের একটা কনস্ট্রাক্টর আছে প্যারামিটার সহ, ইন্টিজার আই প্যারামিটার সহ একটা কনস্ট্রাক্টর আছে, যেহেতু এ নাম, এই যে এ, তো তখন যখন আমি প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর কল করব, সে আর ডিফল্ট কনস্ট্রাক্টর বানাবে না, সে প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর খুঁজবে এখানে কি আছে কিনা। যেহেতু নাই, তাইলে ইরর শো করবে, কারণ সে আর ডিফল্ট তো বানায় নিবে না। আর ডিফল্ট টাইপ কনস্ট্রাক্টর আমাদের দেয়া নাই, সো এটা কোথায় যাবে তার কোনো জায়গা নাই, যার কারণে ইরর শো করতেছে। বাট আমি যদি এটা কমেন্ট সরাই দেই, তাইলে কি আমাদের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করা আছে এবং সে সেটার মধ্যে যাইতে পারবে, যার কারণে এখন আর ইরর শো করতেছে না। আচ্ছা, এবার ফার্স্ট থেকে কমেন্ট সরানো শুরু করি। ফার্স্ট অফ অল এতটুকু যে আমাদের এ কল করলাম, নিউ এ, এটা দিলে কি হবে আমাদের? একটু ফরম্যাট করি, স্যারের কোডগুলো একদম আনফরম্যাট থাকে। বেশি হয়ে গেছে। আচ্ছা, এবার
নিউ এ কল দেওয়া হয়েছে, এটা কি প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর, তাহলে কোথায় যাবে এটা? এটার মধ্যে যাবে না, প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর যেহেতু, তাইলে এই এর মধ্যে যাবে। ইনস্ট্যান্সে আর কোনো কাজ নাই অ্যাকচুয়ালি। তো এইখানে কি আছে, এ কনস্ট, এটা প্রিন্ট হওয়ার কথা। এটা নিউ এ কে কল করলেই কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে, এমন না যে আমাদের প্রিন্ট বাটনে যাওয়া লাগবে, এমন না। নিউ এ মানে কি, এই কনস্ট্রাক্টরের মধ্যে যাবে, এরপরে এ কনস্ট প্রিন্ট হয়ে যাবে। যদি আমরা প্রিন্ট করে দেখি, রান করলে এ কনস্ট প্রিন্ট হয়ে গেছে। আর ল্যাব 07 মেইন কোড থেকে আসলো, এই যে এখান থেকে, কারণ আমাদের মেইন স্টার্ট হচ্ছে এখান থেকে, এখানে যাওয়ার পথে এসে ল্যাব 07 ডট মেইন পেয়ে গেছে, তাহলে এটা আগে প্রিন্ট করছে, এরপরে সে অবজেক্ট কল করছে, কনস্ট্রাক্টর কল করছে, তখন সেখানে কি হয়েছে, এটা প্রিন্ট হয়েছে। আর এরপরে যেটা আছে, যদি আমরা এটা প্রিন্ট করি, তাহলে এখানে কি আসবে, একটা রেফারেন্স ভ্যালু আসছে, এটা হচ্ছে আমাদের এই যে যে আমি অবজেক্ট কল করছিলাম, আমরা কি শিখছি 6 আর 7 স্লাইডে, যে যদি একটা ক্লাস ক্রিয়েট করা হয়, সে কি জাস্ট একটা টেমপ্লেট, একটা জাস্ট ডিজাইন ধারণ করে রাখছে, এর মধ্যে এটা এখনো কোনো মেমোরি নেই নাই, কিছুই নেই নাই। বাট যখন আমি কি করছি, একটা কনস্ট্রাক্টর কল করে অবজেক্ট ক্রিয়েট করছি, এখন এটা কি একটা পজিশন নিছে, ওই ক্লাসের জন্য একটা জায়গা দখল করছে, এবং আমি যদি এ প্রিন্ট করি, তাহলে সে সেটার রেফারেন্স বা অ্যাড্রেস প্রিন্ট করবে। ঠিক আছে, এবার সেকেন্ড একটা, আবার এ টু নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, নিউ এ কে কল দিয়া, নিউ এ কে কল দিলে কি সে এখানেই যাবে, এবং এই টুকে যদি আমি প্রিন্ট করি, এইটা কি, যেহেতু এটা নতুন আরেকটা কনস্ট্রাক্টর কল করছি, তো সেই ক্ষেত্রে কি হবে, এটা আরেকটা জায়গা দখল করবে। যদি আমি আবার প্রিন্ট করি, যে এখন এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস কিন্তু আলাদা, অর্থাৎ দুইজন আলাদা আলাদা জায়গা দখল করছে। কিন্তু এখানে যদি আমি অন্য কাজ করতাম, যে এ এটা ইকুয়ালস টু এ দিতাম, অর্থাৎ কি, আমি আরেকটা অবজেক্ট নিলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম, সেটা তার মধ্যে নতুন কোনো নিউ এ না করে আমরা ওইটাকেই জাস্ট বসাই দিছি। এখন যদি আমি এই টুটা প্রিন্ট করি, তাইলে কি হবে, তাইলে দুইটা সেম অ্যাড্রেস শো করবে, কারণ জাস্ট এটার পুরো রেফারেন্সটাই কপি হয়ে গেছে। এখানে কি কোনো ভ্যালু কপি হওয়ার বিষয় না, এটা হচ্ছে একটা অবজেক্টের মধ্যে আমরা যদি আরেকটা অবজেক্ট রাখি, সেটা পুরো রেফারেন্স সহ কপি হয়ে যায়, অর্থাৎ এর মধ্যে কিছু চেঞ্জ করলে কি ওইটার মধ্যেও চেঞ্জ হইতে থাকবে। আমরা এগুলা সবই স্লাইড পড়ার সময় দেখছি। স্যারের মেইন কোডে আসি, এমন ছিল। আচ্ছা, এইবার যদি আমরা, যেহেতু এর মধ্যে কি আছে, এর মধ্যে একটা ইন্টিজার আই আছে, বাট এ ডট আই এমন দিলে এরর হবে। এ ডট আই তো কিছুই না, আমরা তো ক্লাসের মাধ্যমে কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবলকে কল করতে পারি না। যদি স্ট্যাটিক হইতো সেটা আলাদা কথা, স্ট্যাটিক নিয়ে পরবর্তী ল্যাব কোডে আছে। বাট কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল, নর্মাল মানে নন স্ট্যাটিক ইনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা সরাসরি ক্লাসের মাধ্যমে কল করতে পারি না, আমাদের এটার জন্য অবজেক্ট থেকেই কল করা লাগবে। কারণ আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করব, তার মধ্যেই এই ভ্যালুটা, অর্থাৎ এই নন স্ট্যাটিক এগুলা অ্যাক্সেসেবল, অর্থাৎ এইটা এরর দিবে। যদি আমরা এটা রান করি, কি এরর আসে দেখি। যে নন স্ট্যাটিক ভেরিয়েবল আই ক্যান নট বি রেফারেন্সড ফ্রম এ স্ট্যাটিক কনস্ট্যান্ট। ঠিক আছে, নন স্ট্যাটিক এগুলা অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া, অবজেক্ট ছাড়া কল অ্যাক্সেস করা যাবে না। এরপরে আছে, এবার আমরা ভ্যালু দিছি, যেহেতু এখানে কি হয়েছে, আমরা দেখছি এই ক্লাসের মধ্যে ইন্টিজার আই একটা জাস্ট ডিক্লেয়ার করা আছে, আর এইগুলার ভ্যালুগুলা কোথায় পাবে, অর্থাৎ আই এর ভ্যালু কোথায় কোথায় আছে। যেমন এখানে একটা দিস ডট আই আছে, এখানে যে আমি ইন্টিজার আই পাস করব, এখানে যে ইন্টিজার আই পাস করব, এই ভ্যালুগুলাই মূলত কি আমাদের স্টোর হবে। দেখি এখানে কেমন হয়, এ ডট আই সমান 10, এ ডট আই সমান 10, আর এ টু ডট আই সমান 20। এ ডট আই তে কি দেওয়া হয়েছে, 10 দেওয়া হয়েছে, আর এ টু ডট আই তে দেওয়া হয়েছে 20। এখন যদি আমি এ ডট আই আর এ টু ডট আই প্রিন্ট করি, তাহলে কি আসবে, 10 আর 20।
সরাসরি ইনস্ট্যান্স ভেরিয়েবলে কি দেওয়া হয়েছে, 10 আর 20 দেওয়া হয়েছে, তো ওইগুলা জাস্ট প্রিন্ট হয়ে যাবে। এখন আমি যদি কি করি, এ ডট আই এর সাথে কি আমি 5 যোগ করছি, এ টু আই তে কিন্তু হাত দেয়নি, আর আমাদের দুইটা কিন্তু আলাদা আলাদা, দুইটার ক্ষেত্রে কি নিউ এ দিয়ে করা হয়েছে, অর্থাৎ একটা চেঞ্জ হলে কিন্তু আরেকটা চেঞ্জ হবে না। অর্থাৎ এ অন প্লাস ইকুয়ালস টু এ ডট আই রে +5 করা হয়েছে, তাহলে কি হবে, আগে 10-20 ছিল, এখন 15-20 হয়ে গেছে, জাস্ট ফার্স্ট একটা চেঞ্জ হয়েছে। কিন্তু যদি আমাদের এইটা হইতো, এইটা থাকলে, আর এটা অর্থাৎ কপির ক্ষেত্রে যদি আমি এটা করতাম, তাহলে কি দুইটা একসাথে বাড়তাম। 20-20 ছিল, আমি কি জাস্ট একটাকে 5 বাড়াইছি, কিন্তু দুইটাই 25-25 হয়ে গেছে। কারণ কি, এটা পুরা রেফারেন্স নিয়ে রাখছে, একটার ভ্যালু চেঞ্জ করলে অন্যটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট একটাতে 5 বাড়াইছি, বাট 5 দুইটাতেই বাড়ছে। আচ্ছা, এরপরে এখানে আসছে, এখানে আমি কি করলাম, এর মধ্যে এটুকে দিয়ে দিছি, এর মধ্যে এটুকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি, এর যে নিজস্বতা ছিল ওইটা চলে গেছে, এর মধ্যে আমি এখন এটুকে রেখে দিছি। তার মানে কি, আচ্ছা আগের পার্টটা প্রিন্ট করে নিই। আমাদের আগে ছিল কি, 10-20 ছিল প্রথমে, এ ডট আই কে 5 বাড়াইছিলাম, 15-20 হয়েছিল। এখন আমাদের কি করা হয়েছে, এর মধ্যে এটুকে রাখলাম, তাইলে এখন কি হয়েছে, এ টু এর মানটাই দুইটাই যাবে না, এ টু এর মান কত ছিল, 20 ছিল। এখন যদি আমি প্রিন্ট করি, দুইটাই 20-20 হয়ে যাবে, কারণ এর আর কোনো নিজস্বতা নেই। এ টু কে আমরা এর মধ্যে রেখে দিচ্ছি, তাহলে এ টু এর ভ্যালুটাই দুইজনের মধ্যে এখন আছে। এবার যদি আমি এ ডট আই প্লাস 5 করি, তাহলে কি হবে, দুইটাই পাস করে পারবে না, যেহেতু দুইজন কি এখন সেম রেফারেন্সে আছে। তাহলে একটাকে 5 বাড়ানো মানে দুইটাই 5 বাড়া, অর্থাৎ হয়ে যাবে 25-25। ক্লিয়ার? এবার আমরা মেথড কল করছি, এ ডট এম, অর্থাৎ এর যে কনস্ট্রাক্টর ছিল, যদিও এখন আমাদের কি দুইটা সেম মেথডই, মানে সেম কনস্ট্রাক্টরই কি, কারণ এর মধ্যে একটু দেয়া আছে, সেম অবজেক্ট দুইটাই। তো এ ডট এম যদি আমি করি, তাহলে ওটা কই যাবে, এর কনস্ট্রাক্টরের মধ্যে যাবে। এ ডট এম, এটার মধ্যে কি কোনো প্যারামিটার নাই, তাইলে এমন কনস্ট্রাক্টর কোনটা আছে, এই যে আছে, এমন মেথড আছে এইটা। তো এখানে গেলে কি হবে, জাস্ট প্রিন্ট আই করলে, এখন এর মধ্যে এই যে যে প্রিন্ট আই করবে, এই আই এর ভ্যালু কত, এই আই এর ভ্যালু কত হবে, এর মধ্যে আমরা আই কত দিছিলাম, এই যে এর মধ্যে যদি নাও, এখানে যদি অ্যাড করে দেই, এই হবে 25, কারণ আমাদের এতটুকু অংশ পর্যন্ত আমাদের এই ডট এর মান কত কত ছিল, 25 ছিল না। তাহলে আমি যখন এর মেথডকে কল করছি, এর এই মেথডকে কল করলাম, তখন এই আয়ের ভ্যালু কত হয়ে আছে, এর মধ্যের ভ্যালু কত ছিল, 25 ছিল আমাদের। তো ওইটাই জাস্ট এখন প্রিন্ট হয়ে গেছে। সেম ভাবে এ টু ডট এম করলেও কি, দুইটা যেহেতু অবজেক্ট সেম, এটা সেম অবজেক্ট, আমরা এখানেই তো একটার মধ্যে আরেকটার কপি রাখছিলাম, তো একটাই যেহেতু 25, তাহলে অন্যটাও কি 25ই হবে। উম, এখানে এখানে আমরা কি করলাম, প্যারামিটার সহ মেথড কল করলাম। প্যারামিটার সহ মেথড কল করলে কি হবে, এ ডট এম টু 50 এর ক্লাসে ঢুকছে, এর অবজেক্টের মধ্যে এম টু, আচ্ছা এখানে add করি, আচ্ছা 50 পাস করছি আমি, অর্থাৎ এই যে যে একটা 50 আমি পাস করছি, সেইখানে যায় কি করতেছে, দিস ডট আই প্রিন্ট করতেছে, কিন্তু এখানে বোঝার বিষয় আছে, এটা সরাই দিই। এখানে কত প্রিন্ট করবে, 25 প্রিন্ট করবে, বাট আমি পাস করছিলাম কত,
পাস করছিলাম 50, কিন্তু প্রিন্ট করতেছে 25। কারণ কি? কারণ এখানে আছে this.i। this.i এর কাজ আমরা কি করছিলাম ক্লাসের মধ্যে, মানে 6 আর 7 স্লাইডে, যে this.i হচ্ছে এইটা, এই ক্লাসের আয়ের ভেরিয়েবল, আয়ের ভ্যালু কত আছে সেইটাকে পয়েন্ট করে। this.i আমি কোন প্যারামিটার পাস করলাম বা কত ভ্যালু পাস করলাম ওইটা না, এই ক্লাসের মধ্যে বা যার মেথড কল করছি তার অবজেক্টের মধ্যে আয়ের ভ্যালু কত আছে সেইটাকে পয়েন্ট করা হচ্ছে this.i। বাট আমি যদি এখানে কি করতাম, শুধু আই প্রিন্ট করতাম, শুধু আই যদি প্রিন্ট করতাম, তাইলে 50 আসতো। অর্থাৎ আয়ের ভ্যালু 50ই আছে, বাট this.i, মানে আয়ের ভ্যালু 50 আমি পাস করছি, সো আয়ের ভ্যালু 50, কিন্তু this.i দিলে পাস করা ভ্যালুকে দেখে না, ওই অবজেক্টের মধ্যে আগে থেকে যত ভ্যালু ছিল সেইটা দেখে। যার কারণে আমি this.i দিলে হবে 25, আর যদি নর্মাল আই দিই তাইলে হবে 50। আশা করি ক্লিয়ার। এবার একসাথে যদি লিখে দেই এখানে this.i আর হচ্ছে নর্মাল আই, এই যে আমাদের this.i হচ্ছে 25, কিন্তু আই হচ্ছে 50। ঠিক আছে। পরবর্তীতে একটু এর ক্ষেত্রে সেম, 60 আমি পাস করছি, ঠিক আছে, M2 তেই তো কল করছি, দুইটা তো সেম অবজেক্ট। এইটার মধ্যে দিছি মানে কি, ওর ক্ষেত্রেও আমার আয়ের ভ্যালু তো 25 ছিল, দুইজনের কি সেম অবজেক্ট, তাহলে তাদের নর্মালি আয়ের ভ্যালু সেমই আছে 25। তো এখানে আমি 60 কল করলে কি হবে, আয়ের ভ্যালু this.i এর ভ্যালু কি 25, কিন্তু নর্মাল আয়ের ভ্যালু 60, কারণ তার অবজেক্টে আয়ের ভ্যালু 25 ছিল, আর আমি যেটা পাস করছি ওটা নর্মাল পাসিং প্যারামিটারের মধ্যে জাস্ট আছে, সেটা হচ্ছে 60। আচ্ছা, এখানে আচ্ছা, এটা জাস্ট এরর দিচ্ছে আগে অলরেডি, এটা ইউজড বলে। এখানের কথাটা হচ্ছে লাইক, না বলে দিয়ে দিলাম, এটা কি করছি আমরা, জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ারের মতো। আমরা কি এ কি, এই যে ক্লাস আমরা পড়ছিলাম, কি ক্লাস হচ্ছে একটা ডেটা টাইপের মতো। তো এই ডেটা টাইপের মধ্যে আমি কি করছি, এ নামের একটা ভেরিয়েবল জাস্ট রাখলাম। এখনো কি করছে, এটা কোনো কনস্ট্রাক্টর তো কল করে নাই, কিছুই এক্সিকিউট করে নাই, এর মধ্যে আসলে কিছুই নেই, জাস্ট একটা টাইপ ডিক্লেয়ার করলাম আমি। তো এখানে লেখা আছে উইল নট এক্সিকিউট কনস্ট্রাক্টর। আর নিউ এ জিনিসগুলা কি, এইগুলো যে একটা ভেরিয়েবলের মধ্যে রাখাই লাগবে এমন কোনো কথা নেই। নিউ এ দিয়ে আমি কনস্ট্রাক্টর কল করতে পারবো, যতবার খুশি ততবার কল করতে পারবো, জাস্ট এইগুলা কারোর মধ্যে আমি স্টোর করতেছি না। অর্থাৎ এই যে নিউ এ আমি কয়েকবার লিখলাম, এগুলো যদি আমি বাদ দিই, suppose আমি যদি নিউ এ কল দিই, যতবার কল দিব ততবার কি এ কনস্ট এগুলা প্রিন্ট হতে থাকবে, কারণ আমাদের ডিফল্ট টাইপের কনস্ট্রাক্টরের মধ্যে কি ছিল, এই জিনিসটা প্রিন্ট করার ছিল। তো যতবার কল দিব ততবার হবে, জাস্ট এগুলা কারোর মধ্যে আমি স্টোর করতেছি না, এই হচ্ছে রিজন। আর যদি আমি নিউ এ সরাসরি কি কনস্ট্রাক্টর কলের সময় আমি যদি ভ্যালু পাস করে দিই, তাহলে কি ওইটা ডিফল্ট কনস্ট্রাক্টরে ঢুকবে না, সে কি একটা প্যারামিটার সহ কনস্ট্রাক্টর যেখানে আছে ওইখানে ঢুকবে। আর ওইখানে যদি আমি কল করি সেখানে কি হবে, এই যে this.i দিলাম আমি, this.i, যদিও এখানে আমরা কি কোনো অবজেক্ট তো পাসই করি নাই, বাট যদি করতাম লাইক, আচ্ছা এটা স্যার দেখায় নেই, এটার জন্য আমরা হেল্প নেই এগুলার। আমাদের এখানে কি ছিল, এটা ছিল এইটা, এগুলো তো সবই ছিল আমাদের। আচ্ছা, ঠিক আছে। না ঠিক নেই, এখানে এটা ছিল, এটা তো আমি লিখছিলাম, সেখানে আগের অংশগুলো সব ঠিকঠাক করলাম। তো আমরা কি দেখছিলাম যে এর মধ্যে আয়ের ভ্যালু আছে 25, মানে this.i এর ভ্যালু 25 ছিল, আর আয়ের ভ্যালু 50।
এইখানেও কি দিস ডট আয়ের ভ্যালু 25 ছিল, বাট আয়ের ভ্যালু 60 ছিল। এইবার যদি আমরা কি করি, যদি আমরা কি করি, একটা নতুন কল করি, এ ডট এন এ দিলাম, ইন বি, এই দুইটা দিলাম। এখন লেট সাপোজ এই এন এর মধ্যে আমি যে একটা ভ্যালু পাস করছি, এই আয়ের ভ্যালু পাস করলে কি হবে? এই এন এর মধ্যে যে আমি 50 পাস করছি, এরা কোথায় যাবে? এখানে যাবে। এখানে যায় এই কনস্ট অবশ্যই যেটা পাস করছি সেটাই প্রিন্ট হবে। তবে এখানে যে দিস ডট আই, আমি কি করছি, এই যে যে এন এ নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তার নিজস্ব তো আয়ের কোনো ভ্যালু ছিল না এর আগে, তাই না? তার নিজস্ব আয়ের কোনো ভ্যালুই ছিল না। আচ্ছা, দিস ডট আয়ের মধ্যে আগে কিছুই ছিল না, আমি কি দিস ডট আয়ের মধ্যে যেই পাসকৃত ভ্যালু 50 এটা আমি পাস করে নিলাম। যদি এমন না করতাম তাহলে দেখি কি তো, ট্রাই করে দেখিনি এখনো। ভাই, এখানে যদি আমি দিস ডট আই প্রিন্ট করতাম তাহলে কত আসতো? দিস ডট আই প্রিন্ট করলে 0 আসতো, অর্থাৎ তখনও কি দিস ডট আই এর মধ্যে, অর্থাৎ তার অবজেক্ট ক্রিয়েট হয়েছে। একটা অবজেক্ট ক্রিয়েট করলে তার ইনস্ট্যান্স ভেরিয়েবল যা আছে সবকিছু কি 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যায়। তাইলে আপাতত এর মধ্যে কিছুই নেই। তো আমি যদি যেটা করছি আর কি, দিস ডট আই সমান আই না করে দিই, তাইলে এই অবজেক্টের যে দিস ডট আই এর ভ্যালু, অর্থাৎ এই অবজেক্টের যে আয়ের ভ্যালু, এটা 0ই থাকবে। বাট আমরা পাসকৃত ভ্যালুটা কি তার অবজেক্টের মধ্যে রাখার জন্য দিস ডট আই সমান আই দিয়ে দিচ্ছি। অর্থাৎ পরবর্তীতে আমি যদি এখন দিস ডট আই প্রিন্ট করতে যাই, তাইলে ঠিকই আমাদের ওই পাসকৃত প্রথম 60 ভ্যালুটা আসবে, 50 ভ্যালুটা আসবে। তো এনবি এর ক্ষেত্রেও সেম, 60 যখন আমি পাস করবো, সেই পাসকৃত ভ্যালুটা আমি কি দিস ডট আই এর মধ্যে স্টোর করে রাখতেছি, নাইলে 0 প্রিন্ট হইতো। এরপর এগুলা সিম্পল এরর, যে আমরা কি জানি যে ক্লাস এগুলো একটা ডেটা টাইপের মতো, তাই না? তাইলে আমরা কি জানি যে একটা টাইপের মধ্যে তো আরেকটা টাইপ রাখা যায় না, আনলেস সেটা কনভার্সেবল হয়। তাইলে যেমন আমি বাইটের মধ্যে তো ইন্ট রাখতে পারবো না, তাই না? বাইটের মধ্যে ডাবল রাখতে পারবো না, শর্টের মধ্যে লং রাখতে পারবো না। তো এমন কিছু জিনিস আর কি, যে এ হচ্ছে আমার একটা টাইপ আর বি হচ্ছে আমার অন্য টাইপ। তাইলে নিউ বি থেকে যে আমি একটা অবজেক্ট পাবো, সেই অবজেক্টটা তো আমি এ টাইপের মধ্যে রাখতে পারবো না, কারণ ওইটা বি টাইপের অবজেক্ট। সেটা আমি এ ডেটা টাইপের মধ্যে স্টোর করতে পারবো না। তো যার কারণে এরর, এই যে ইনকম্পিটেবল টাইপস বি ক্যান নট বি কনভার্টেড টু এ, মানে এরা ইন্টারনালি কনভার্টেবল না, দুইটা সেম টাইপ হইতে হবে। এখানে এ এ নিউ এ এটা তো হয়, আমরা জানি সেম টাইপ, কিন্তু এইখানে আমার কাছে কি এ যে আছে, এটা কি আমার এ টাইপের অবজেক্ট, এ টাইপের অবজেক্ট। তাহলে আমি বি টাইপের ভেরিয়েবল কল করে তার মধ্যে কি আমি এর ভ্যালু রাখতে পারবো? অর্থাৎ আমি নতুন করে অবজেক্ট না কল করে জাস্ট এর ভ্যালুটাকে এখানে বসাই দিতে চাচ্ছি এই টাইপের মধ্যে, কিন্তু বি যেহেতু কি আমার অন্য টাইপের, সো আমি এখানে এ কে রাখতে পারবো না। বাট এই বি এর জায়গায় আমি যদি এ দিতাম তাহলে রাখা যেত, কারণ এইটার টাইপ আর এই ভ্যালুর টাইপ ম্যাচ করছে। তো এখন রাখা সম্ভব, বাট বি দিলে রাখা সম্ভব না। এটাও এরর, ইনকম্পিটেবল টাইপ। এটা তো আমরা জানি যে এ সমান নাল করে দিলে এখন এর মধ্যে কিছুই নাই। অর্থাৎ আমি যদি, তার মানে যে এ টু তে কিছু নাই তা না, এ জাস্ট ওই রেফারেন্সটাকে অ্যাক্সেস করা বাদ দিয়ে দিছে, বাট এ টু এর মধ্যে সবই আছে। লাইক আমি যদি এখন প্রিন্ট করি, এই দুইটা আগের প্রিন্ট গুলো আবার দিয়ে দিই, এখন প্রিন্ট করলে কি হবে? আমি কি ভুল করলাম? আমি কি ভুল করছি? আচ্ছা, এখন রান করছে, তো এ টু কে দিলে রান করবে, এ তে আমি নাল করে দিছি, মানে কি এর মধ্যে তো এখন কোনো কিছুই নাই।
এর মধ্যে এখন কিছুই নেই, যার কারণে আমি যদি a.m রান করতে যাই, ও তো কোনো মেথড পাবেই না, কারণ আমি ওটাকে নাল করে দিছি না। এর মধ্যে সব মেথডের সব কিছুর অ্যাক্সেসকে আমি সরাই দিছি। তাহলে এইটা যখনই দিব, তাহলে আমার কি হয়ে যাবে, এটা এরর দিবে, কারণ লোকাল ইজ কি নাল, এর মধ্যে নাই কোনো মেথড, যার কারণে এটা এখন দিলে এরর দিবে। বাট আমি যদি এই নালটা সরাই দেই, তাইলেই আর কোনো এরর দিবে না। তখন ঠিকঠাক ভাবেই সব রান করবে। আর লাস্ট, আচ্ছা, এটা তো সেম কথাই, নতুন কিছুই নাই। তো এটাই, এই ল্যাব 7 এই জিনিসগুলাই ছিল। আশা করি বোঝা গেছে। মানে স্লাইড 6 আর 7 করে থাকলে এগুলা জাস্ট পুরোপুরি স্লাইড 6 7 এর টপিক, এখানে নতুন কোনো কিছুই নেই। তো এটাতে এটাই ছিল, নিজের একবার প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কোনো মানে একদম ইজি কোর্স ছিল। ল্যাব 8 থেকে মোটামুটি একটু হার্ড টপিক শুরু হবে। টিল দেন, আল্লাহ হাফেজ। এই ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাব 8 নম্বর, ল্যাবের পার্ট 1। পার্ট 2টাও দেখবো, পার্ট 3 পার্ট 4 আবার নেক্সট ক্লাসে। তো পার্ট 1 এর মধ্যে স্যার যেগুলো শিখাইছে সেটা হচ্ছে আমাদের কিভাবে ইনস্ট্যান্ট ভেরিয়েবল গুলো ইনিশিয়ালাইজ হয়, বা একটা ক্লাস কল করলে কি কি এক্সিকিউট হয়, শুরুতে কি এক্সিকিউট হয়, তারপরে কি হয়, এভাবে মানে একটা সিরিয়াল আমরা বুঝতে পারবো। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ক্লাস আছে, এটাই আমাদের ফাইল নেমের সাথে ম্যাচিং ক্লাস আছে, আমাদের একটাই ক্লাস আছে এখানে, বাইরের কোনো ক্লাস দেওয়া হয়নি। তো আমাদের কোড স্টার্ট হবে কোথা থেকে, অবশ্যই সবসময় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন থেকেই স্টার্ট হয়। তো আমরা কোড যতবারই রান করবো, আমাদের সর্বপ্রথম প্রিন্ট হবে মেইন স্টার্টস। এতটুকু গেল। এখন আমরা, যেহেতু এটা কি আমাদের একটা ক্লাস, তো তাই না? তো এখন আমি যদি এই ক্লাসেরই অবজেক্ট ক্রিয়েট করতে চাই, অর্থাৎ এটা তো মেইন, তো তার ভিতরে, অর্থাৎ মেইনের বাইরের জিনিস অ্যাক্সেস করতে গিয়ে অবশ্যই আমাদের অবজেক্ট লাগবে, যেহেতু আমাদের স্ট্যাটিক না একটাও। তাইলে আমি এই ক্লাসের কি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এর মধ্যে এ নামক ভেরিয়েবলের মধ্যে ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবার অবজেক্ট কল করলে কি হয়, অবজেক্ট কল করলে আমাদের কনস্ট্রাক্টর কল হয়। কনস্ট্রাক্টর যদি অলরেডি একটা থাকে সেই টাইপের, তাহলে তার মধ্যেই যাবে। কোনো কনস্ট্রাক্টর না থাকলে ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে নেবে, আর যদি কনস্ট্রাক্টর থাকে বাট আমাদের কল করা টাইপের না থাকে, তাইলে এরর দিবে। এতটুকু জিনিস আমরা প্রিভিয়াসলি শিখে আসছি। তাহলে ল্যাব 0 আমি কল করলাম, এইখানে আমাদের কি এই টাইপের কোন কনস্ট্রাক্টর আছে? এই যে আছে, এই টাইপের একটা কনস্ট্রাক্টর আমাদের কাছে আছে। তো এটা কল করলে নর্মালি কি প্রিন্ট হওয়ার কথা, সরাসরি কনস্ট লেখাটা প্রিন্ট হওয়ার কথা আগে, তাই না? যেহেতু আমি এইটাকে কল করছি, এর কাছে তো যাবে। বাট আমি যদি এটা রান দেই, এই কনস্টটা অনেক পরে প্রিন্ট হবে, এর আগে অনেক কিছু প্রিন্ট হবে, এই যে কনস্ট। কিন্তু এর আগে এতগুলা জিনিস প্রিন্ট হয়েছে, মানে মেইন স্টার্ট তো সর্বপ্রথম হবেই, অর্থাৎ মেইন স্টার্টের পরে আর কনস্টের আগে অনেকগুলা জিনিস প্রিন্ট হয়েছে। বাট কেন? আমি তো কল করছি ওকে, ও অন্য সব কই পেলো, কারণ আমি এর আগে তো কোনো কিছুই প্রিন্ট করি নাই, তাই না? কারণ আমাদের একটা কনস্ট্রাক্টরকে কল করা মানে আমি ওই ক্লাসের মধ্যে যাচ্ছি এবং ওই ক্লাসের যতগুলা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে সবগুলাই ইনিশিয়ালাইজ হয়, বা কোনো মেথড ছাড়া, অর্থাৎ যেগুলো আমাদের মেথড থাকে, এই যে যেমন এই যে একটা মেথড, এই মেথডকে আমি কল না করা পর্যন্ত এর মধ্যে ঢুকতে পারবে না। বাট যেইগুলা ইনস্ট্যান্সলি আছে সেইগুলো সবকিছু ইনিশিয়ালাইজ হয়, কারণ লাইক আমি যে ইন্টিজার আই পাইলাম, এটা তো একটা নন স্ট্যাটিক। এখন আমি যদি এখানে প্রিন্ট করতে যাই, আমার কি অবশ্যই ওই আইটা ইনিশিয়ালাইজ হইতে হবে। বা সাপোজ এটার মধ্যেই আমি প্লাস আই দিলাম, তাহলে আমার কি, আমি যদি সরাসরি এটার মধ্যে আসতে চাই, এই আই কে তা কি চিনবে? এই আই কে তো চিনতই না। বাট আমি যখন অবজেক্ট কল করব, সে পুরাপুরি, অর্থাৎ কোনো মেথড গুলা বাদে, অর্থাৎ এই যত ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা বলতে বাইরের যত সব জায়গা আছে, যতগুলো নর্মাল ব্লক আছে, ইনিশিয়ালাইজার ব্লক আছে, সব কিছু আগে ঘুরে আসে যে এখানে কি কি আছে। সবকিছু ইনিশিয়ালাইজ করে আসে, প্রিন্ট করা থাকলে প্রিন্ট করে আসে, একদম লাস্টে এই কনস্ট্রাক্টরের কাছে আসে। কারণ এর মধ্যে এমন কিছু থাকতে পারে যেটা আগে এই বাইরের জায়গাগুলোতে ইনিশিয়ালাইজ করা হয়েছে। ঠিক আছে? তাইলে আমি যখন এই ল্যাব 08 কে আমি কল করলাম,
সেটা আসলে কই গেছে, এটা সরাই দেই, এটা তো ছিল না এখানে। সেটা প্রথমে এখানে গেছে, মানে সে পুরাটার একবার স্ক্যান করে নেয়, নাহলে তো এইখানে আবার মনে হবে যে এটা তো মনে হয় ইরর, যেহেতু ইন্টিজার আই পরে ডিক্লেয়ার করছে কিন্তু আগে ইনিশিয়ালাইজ করছে, এমন না। সে পুরাটারই একটা স্ক্যান করে নেওয়ার মতো কাজ করে আর কি। সে জানে যে পরবর্তীতে কি আছে, ইন্টিজার আই ডিক্লেয়ার করা আছে। তো সে সেই আয়ের মধ্যে কি 20 কে রেখে দিল। এবার সে মানে উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে থাকে। তাহলে প্রথমে সে কাকে পাইছে, io ডট প্রিন্ট এলএন bl01 প্লাস আই। আয়ের ভ্যালু কত, 20। তাহলে আমাদের এই লেখাটা কি সবার প্রথমে পেলো না? তাহলে এই লেখাটা সবার প্রথম প্রিন্ট হবে, এই যে bl01 আর আয়ের ভ্যালু 20 ছিল, এটা পাইছে। এরপরে একটা স্ট্রিং পাইলো, স্ট্রিং এবি পাইছে। এবার এই ব্লকে ঢুকবে, এগুলো তো কোনো মেথড না, নর্মাল ইনিশিয়ালাইজার ব্লক, তো এর মধ্যে ঢুকবেই। ঢুকে সে পাইছে কাকে প্রথমে, bl02। তাহলে যে bl02 প্রিন্ট করছে। এরপরে এখানে এস প্লাস ইকুয়ালস টু, অর্থাৎ এ বি এর সাথে 1 2 3 অ্যাড করছে, এটা কোনো বিষয় না। এখানে জাস্ট এটা একটা লেভেল ক্রিয়েট করছে, এগুলো মানে লেভেলের মধ্যে ঢুকতে পারবে। এই লেভেলগুলো ক্রিয়েট করা হয় কি আমাদের জাস্ট পাস মানে ওই অংশে আবার ফেরত যাওয়ার জন্য, এমন টাইপ লেভেল সম্পর্কে ধারণা আছে আই গেস সবার, ব্রেক আর কন্টিনিউ পার্টের মধ্যে। তো এখানেও ঢুকবে, এটা নর্মাল ব্লকই, লেভেল কোনো মেথড টাইপ না যে এর মধ্যে ঢুকতে হলে আমাদের রেফারেন্স লাগবে বা কিছু লাগবে। এইখানে কি bl02 is bl01, এইটা পাইছে, এইটা প্রিন্ট হয়ে গেছে। এইখানে এসে কি দেখছে, মেথড কল করা হয়েছে। এই মেথডকে আমি কল করলে এটা কই যাবে, এটার মধ্যে যাবে। এবং এইখান থেকে কল করার কারণে আমি এইখানে আসলাম এবং এম প্রিন্ট করলাম, এই জিনিসটা প্রিন্ট করলাম, এই যে প্রিন্ট হয়েছে। এরপরে সে আরো দেখবে যে আরো কিছু কি আছে, এখানে মেইন মেথড আছে, মেইন মেথড ঢুকবে না। এই যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে bl03 পাইছে ফাঁকা অবস্থায়, bl03টাও প্রিন্ট করছে এবং আই প্লাস প্লাস করছে। আই প্লাস প্লাস করে মানে কি, ওই যে আয়ের মান 20 ছিল, ওইটা এখন এক বাড়ছে, অর্থাৎ আয়ের মান কি 21 হয়ে গেছে। আয়ের মান 21 হয়ে গেছে, আর কোনো কিছু নাই এই ফাঁকা জায়গায়, আর কোনো কিছুই বাকি নেই। এইবার সে তার কনস্ট্রাক্টরের মধ্যে যাবে এবং সেই কনস্ট লেখাটা প্রিন্ট করবে। বুঝা গেছে? অর্থাৎ বাইরের সব কিছু সে ঘোরা শেষ করার পরেই সেই কনস্ট্রাক্টরের কাছে আসে। এরপরে আমাদের প্রিন্ট করা হয়েছে কি, আই ডট প্রিন্টএলএন এ ডট আই। অর্থাৎ এই যে আমি অবজেক্ট ক্রিয়েট করছিলাম, তার আয়ের ভ্যালু কত এখন। আই তো 20 ইনিশিয়ালাইজ করছিলাম, বাট সেটা আবার পরে প্লাস প্লাসও করে ফেলছিলাম, অর্থাৎ আয়ের ভ্যালু এখন 21 হয়ে গেছে। তো প্রিন্ট করলে 21 আসবে। আর এই ক্লাসের মধ্যে কি কি জিনিস থাকতে পারে এগুলো লিখছিলাম, এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকতে পারে, মেথড থাকতে পারে, কনস্ট্রাক্টর থাকতে পারে, ইনিশিয়ালাইজার ব্লক, এই যে শুধু এইসব ব্লকগুলো থাকতে পারে, আর নেস্টেড ক্লাস বা ইন্টারফেস থাকতে পারে। ইন্টারফেস সম্পর্কে তো পরবর্তীতে বলবো, নেস্টেড ক্লাসও সামনে আছে। আচ্ছা, ইনিশিয়ালাইজার ব্লক কেন লাগে, লাইক আমি যদি এগুলো সরাই দেই তাইলে কিন্তু এটা কাজ করবে না। আমাদের একটা ডিক্লেয়ারের জন্য আমাদের এই ইনিশিয়ালাইজার ব্লক প্রয়োজন হয়, কারণ এগুলো ইনিশিয়ালাইজার ব্লক বলে। এখানে আর কি কি ইরর টাইপ দেওয়া আছে, এগুলো দেখি এখানে। এই ব্লকগুলো যে ক্রিয়েট করা হয়েছে এখানে, যদি আমি ব্লক সরাই দিই, ব্লক সরাই দিলে এরর দেখাবে, কারণ আমাদের ব্লক লাগে। এটার কারণও দেখবো আমরা, মেবি একটু রিপিট হইতে পারে, আমাদের একটু ভয়েস আসছিল না আর কি, নতুন করে রেকর্ড করা লাগতেছে। যেমন এইখানে এই জিনিসটা যদি আমি আনকমেন্ট করি, এখানে এরর দিচ্ছে, বাট কেন এরর দিচ্ছে, আমি তো আই এখানে ইনিশিয়ালাইজ করছি, তাইলে এখানে আই প্রিন্ট করতে গেলে সমস্যা গেছে। কারণ এই ফরওয়ার্ড রেফারেন্সে জাস্ট আমাদের অ্যালাউ হচ্ছে অ্যাসাইন করা অ্যালাউ, কারণ জাভা এই পুরাটা যখন স্ক্যান করছে দেখছে যে ফিউচারে কি আছে, ইন্টিজার আই ডিক্লেয়ার করা আছে, সো সে অ্যাসাইন করার পারমিশন দেয়। কিন্তু সে প্রিন্ট করার পারমিশন দিবে না, ইউজ বা অ্যাক্সেস করার পারমিশন দিবে না যতক্ষণ না পর্যন্ত মানে ওইটা ডিক্লেয়ার হচ্ছে, অ্যাকচুয়ালি ডিক্লেয়ারের লাইন পাচ্ছে, তার আগে আমরা ইউজ করতে পারবো না। যদি আমি এই জিনিসটা এইখানে দেই তাইলে কোনো সমস্যা নেই, তাইলে এটা এরর দিবে না। কারণ ইউজ করতে হলে আমাদের আগে ডিক্লেয়ারের লাইন থাকাই লাগবে, এটাই রুল এখানে। তো এইটা এরর। এবার এইখানে এরর কেন, যে ইকুয়ালস টু 10, যে ইকুয়ালস টু 10 আমি কই পাইতেছি, এটা ডিক্লেয়ার করতে হলে অবশ্যই আমার কোনো না মানে অ্যাসাইন করতে হলে কি অবশ্যই কোথাও না কোথাও ডিক্লেয়ার থাকা লাগবে। তো কোনো জায়গায় ডিক্লারেশন নাই,
সো আমি এটাকে অ্যাক্সেস মানে 10 অ্যাসাইন করতে পারবো না। বাট যদি আমি এখানে int j দেই তাইলে কি অ্যাসাইন করা যাবে, কারণ সে জানে ফিউচারে j ডিক্লেয়ার করা আছে। তো এটা এরর দিবে, এই কারণে এটা বোঝা যাচ্ছিল। এখানে আছে একটা লেভেল ক্রিয়েট করা আছে। অনেকের মনে হতে পারে দুইটা সেম নামে, সো সমস্যা নেই, আমি এ বি দিয়ে দিলাম। তো এইখানে লেভেল ইরর, কারণ এমন করা যাবে না। কারণ আমরা কি জানি যে জাভা ক্লাসের ভিতরে শুধু এই জিনিসগুলাই থাকতে পারবে। ভেরিয়েবল ডিক্লারেশন থাকতে পারে, মেথড থাকতে পারে, কনস্ট্রাক্টর থাকতে পারে, ইনিশিয়ালাইজার ব্লক গুলো থাকতে পারে, আর নেস্টেড ক্লাস বা ইন্টারফেস থাকতে পারে। এই জিনিসগুলোর বাইরে কিছুই থাকতে পারবে না। তো লেভেল তো থাকতে পারবে না। লেভেল এই যে এই জিনিসটা এরর দিবে। কিন্তু যদি আমি কি করি, একটা যদি ইনিশিয়ালাইজার ব্লক এড করে দিই তাইলে আর এরর দিবে না। অর্থাৎ ইনিশিয়ালাইজার ব্লক দিয়ে আমরা সব কাজই করতে হবে। তো এইটার কারণে এরর ছিল। এইখানে এই যে i=10 দিতে পারবো না, যদিও ডিক্লেয়ার করা আছে, যদিও আগে একবার অ্যাসাইন করছি, বাট জাভা ক্লাসের মেইন বডিতে, অর্থাৎ কোনো ব্লক ব্লক ছাড়া নর্মালি কোনো অ্যাসাইনমেন্ট আমাদের পারমিটেড না। সো আমি এরকম করতে পারবো না। আমি যদি এখানে কি করি, যে একটা ব্লক দিয়ে দিই, সেই ক্ষেত্রে এটা এরর দিবে না, কারণ ইনিশিয়ালাইজার ব্লক থাকলে আমরা কাজ করতে পারবো, নাইলে পারবো না। সেম ভাবে যেহেতু অ্যাসাইনমেন্ট পারমিটেড না, সো ইনক্রিমেন্টও আমাদের পারমিশন নেই। এখানেও আমরা এমন করতে পারবো না। বাট যদি কি করি, আমরা ব্লক দিয়ে দিই, তাইলে ঠিকই আমরা ইনক্রিমেন্ট করতে পারবো। সেম ভাবে আমাদের এই পজিশনে কি আমাদের কোনো প্রিন্টিংও অ্যালাউড না, প্রিন্টও করা যাবে না। প্রিন্ট করতে হলে আমাদের কি করা লাগবে, আমাদের একটা ইনিশিয়ালাইজার ব্লক লাগবে। কারণ সেই সেম কথাই যে এখানে জাস্ট এই জিনিসগুলাই অ্যালাউড, কোনো প্রিন্টিং অ্যালাউড না। এরপরে এখানে একটা মেথড টাইপ কল করা হয়েছে। তো সরাসরি কি আমাদের এখানে মেথড কল করা যাবে না। মেথড কল তখনই করা যাবে যখন আমি কি একটা ব্লক ক্রিয়েট করে দিব, তখনই মেথড কল করা যাবে। অথবা আমি যদি মেথড ডিক্লেয়ার করতে চাই, নর্মাল যদি এমন ডিক্লেয়ার, আচ্ছা ইনভ্যালিড, কিন্তু রিটার্ন টাইপ বলছে, এখানে রিটার্ন টাইপ লাগবে এমন। অর্থাৎ আমাদের একটা মেথডের কাজ করতে হলে ফুল মেথডের মতো জিনিস দেওয়া লাগবে। অর্থাৎ মেথডের জন্য কি লাগে, একটা রিটার্ন টাইপ লাগে, তার টাইপ লাগে, ভিতরে প্যারামিটার লাগে অথবা ব্ল্যাঙ্ক প্যারামিটার, তারপরে একটা ব্লক দেওয়া লাগে। ব্লক না দিলেও চলবে না, আই গেস। হ্যাঁ, ব্লক না দিলে হবে না, ফুল মেথডের মতো জিনিসই দেওয়া লাগবে। অথবা মেথড যদি আমি কল করতে চাই, তাহলে আমার ব্লক ক্রিয়েট করে তারপরেই কল করতে হবে। অর্থাৎ এই যে যে আমার একটা মেথড বানানো আছে, বাট সেটাকে আমি এইভাবে কল করতে পারবো না। আমার কল করতে হলে একটা ব্লক থাকা লাগবে। সেম ভাবে এটা তো দেখাই ফেলছে এইখানে, যে আমার অ্যাসাইনমেন্ট করতে গেলে, ইনক্রিমেন্ট করতে গেলে, বা প্রিন্ট করতে গেলে, মেথড কল করতে গেলে, সবকিছুর জন্য কি আমাদের একটা ইনিশিয়ালাইজার ব্লক থাকা প্রয়োজন। পরবর্তীতে এখানে এগুলো তো আমরা দেখে ফেলছি, নর্মাল ইনিশিয়ালাইজার ব্লক, এক্সিকিউট অবজেক্ট ক্রিয়েশন, এগুলো। আচ্ছা, এখানে কথাটা কি, মানে এই সব নর্মাল ইনিশিয়ালাইজার ব্লক যেগুলো, যেগুলোর আগে কোনো মেথড নাই বা কোনো কিছুর মানে কন্ডিশন নাই আর কি, যে সরাসরি ঢুকতে পারবে, এমন জিনিসগুলা কি এক্সিকিউট হয় কখন, যখন অবজেক্ট ক্রিয়েট করা হয়, তখনই এই জিনিসগুলা সব এক্সিকিউট হয়ে যায়। আমরা প্রথমে দেখে আসছি এখানে। আর এখানে কি আছে, স্ট্রিং আছে, স্ট্রিং এবি, অর্থাৎ আমি এই ফাঁকা জায়গা, অর্থাৎ নর্মাল জায়গায় কি করতে পারবো, আমি ডিক্লেয়ার করতে পারবো, এবং ডিক্লেয়ারের সময় আমি যে কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতেই পারি। কিন্তু পরবর্তীতে আবার এই জিনিসটার মধ্যে এই যে আমি সরাসরি অ্যাসাইনমেন্ট নামক কিছু কি আমাদের এই নর্মাল জায়গায় অ্যালাউড না। বাট ওই যে সেম কথা, যদি আমি এমন করে দিই, ব্লক ক্রিয়েট করে দিই, তাইলে অ্যালাউড। পরবর্তীতে এখানে আর কোনো এরর নেই। তো এইখানে এতটুকুই ছিল। তো মেইন কথা হচ্ছে কি, তোমাদের এই জিনিসগুলাই থাকতে পারবে শুধুমাত্র ক্লাসের ভিতরে, অন্য কোনো জিনিস থাকতে পারবে না। রাখতে হলে আমাদের ব্লক ক্রিয়েট করে তারপরেই রাখতে হবে, নাইলে কাজ হবে না। তো আশা করি লেভেট পার্ট 2 এর ক্ষেত্রে এখানে বেশি কিছু নাই, সামান্য একটি জিনিস পড়াইছে যে একটা ক্লাস যদি আমি মানে একটা কোড যদি রান করতে যাই, সেটা কোথা থেকে শুরু হবে, অবশ্যই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন থেকে। বাট এইটাও আমরা কি জানি, এটা তো একটা মেথড, তাই না? এটা মেইন মেথড, বাট একটা মেথড।
তো আমরা কি জানি যে সেম নামের মেথড একটা ক্লাসের মধ্যে সেম নামের মেথড একাধিক থাকতে পারে, মানে অ্যাকচুয়ালি সেম নাম তো থাকতেই পারে, আমরা দেখছি না সেম নাম থাকতে পারে বাট প্যারামিটার ডিফারেন্স হতে হবে। তাহলে এইখানে যে আমাদের এই যে মেইন মেথডটা আছে সেটার মধ্যে প্যারামিটার কি থাকে, স্ট্রিং আর্টস। এটা হচ্ছে আমাদের জাভা যেটা আর কি নর্মালি চিনে, জাভা এই লাইনটাই খুঁজে আর কি কোডটা রান করার জন্য। তো নর্মালি আমি যদি এই কোডটা রান করি তাহলে কোথা থেকে রান শুরু হবে, ক্লাস এর মধ্যেও দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং এই ছাড়াটা আছে, এখানেও আছে। তো আমাদের ভিএস কোডে বাই ডিফল্ট হয় কি আমাদের ফাইলের নাম যেটা সেই নামের সাথে মিল আছে যে ক্লাসটার সেইটার থেকে রান শুরু করে, তো এটার মধ্যে আমাদের এটা রান শুরু করবে। তো আমি কোডটা যদি রান করি তাইলে ল্যাব 8 পার্ট 2 এটা রান হবে। এরপরে এর মধ্যে কি পাইছে, মেইন পাইছে না, এই সেম লেখাটা এইখানেও আছে বাট লেখা কিভাবে গেল, কারণ এখানে প্যারামিটার ছিল স্ট্রিং আর্টস, আমাদের যে ডিফল্ট মেইন মেথড সেটার মধ্যে কি এই প্যারামিটার থাকে, বাট এটার মধ্যে আমি কোনো প্যারামিটার দেই নাই, সো দুইটা আলাদা জিনিস। আর জাভা এই মেথডটাই চিনে কোড স্টার্ট করার জন্য, তো এটাই ঢুকবে। এরপরে এর ভিতরে কি মেইন পাবে, তো মেইন পাইলে সেই মেইন কলের কারণে কি পরে এই মেথডের মধ্যে যাবে এবং পরে মেইন কল করবে, সরি মানে মেইন প্রিন্ট করবে এটা। আর এখানে তো আরেকটা ক্লাসও আছে, তো এই ক্লাসের মধ্যেও কি আছে আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আছে, স্ট্রিংস এটা আছে, বাট এই ডিফল্ট কেসের জন্য কি আমাদের এটার মধ্যেই ঢুকছে, ওইখানে যায়নি। যদি আমি এই ক্লাসটা রান করতাম, যদি আমি ক্লাস এ রান করতাম তাইলে ঠিকই এইটা থেকেই কোড শুরু হইতো, এইটার মধ্যে যাইতো না। যদি আমরা এইটা রান করি, যদি আমি এই ক্লাসটা রান করি তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এ ডট মেইন আসছে, কারণ এইটা যখন আমি রান করব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা পাইছে এবং এটার মধ্যে কি আছে এ ডট মেইন আছে। আর এইটার মধ্যে এই ল্যাব 8 পার্ট 2 এর ক্লাসে কোনো কল করার বা কোনো কিছুই নেই, সো এইটা টোটালি ইগনোর হইতেছে, এখানে শুধুমাত্র এটাই প্রিন্ট হবে। আর এখানে একটা এরর শো করছে যেটা হচ্ছে যদি আমি এটা দিতে যাই, এখানে কি যে সেম টাইপের মেইন মেথড কি এই যে একটা আছে, তো একই মেথড তো আমরা দিতে পারবো না, দিতে পারবো নাম সেম রেখা দিতে পারবো যখন প্যারামিটার ভিন্ন হবে। তো যেহেতু দুইটা সেম প্যারামিটার, তো এমন মেথড একাধিক রাখা যাবে না, একটা ক্লাসের মধ্যে একাধিক রাখা যাবে না, অন্য ক্লাসে আবার রাখা যাবে, যেমন এটা ছিল। তো এখানে যদি আমি এটা দেই যে মেথড মেইন স্ট্রিং ইজ অলরেডি ডিফাইন্ড ইন লেভেল পার্ট 2, অর্থাৎ একবার ডিফাইন করা আছে অন্যবার করা যাবে না। অর্থাৎ যে কোনো মেথডই আমরা সেম নামে অনেক অনেক মেথড ক্রিয়েট করতে পারি, বাট প্যারামিটার ডিফারেন্ট না দিলে সেই দুইটা অ্যালাউড না। প্যারামিটার ডিফারেন্ট করে আমরা মেথডের নাম যা করে দিতে পারি, স্লাইড 6-7 আমরা যেটা দেখছি আর কি। তো ল্যাব 8 পার্ট 2 তে জাস্ট এতটুকুই দেখানো হয়েছে। এখন ল্যাব 8 এরই পার্ট 3। তো এটার মধ্যে মেইনলি স্যার যেটা দেখাইছে সেটা হচ্ছে জাস্ট কনভার্সন টাইপই, যেগুলো আমরা ফার্স্ট এটিতেই পড়ে আসছি এমন টাইপই, বা কোন মেথড কোন মেথডে কল করতে পারবে, মানে কল করলে অ্যাকচুয়ালি এক টাইপের মেথড থাকলে কোনটার মধ্যে যাবে, সেম নামেই অনেকগুলো মেথড দেখবো আমরা এখানে। প্যারামিটার এর ডিফারেন্সে অথবা কনভার্সনের কারণে কোন কোথায় কোনটা যাবে সেটা আমাদের এখানে দেখানো হয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের ল্যাবেট পার্ট 3 এখানে আছে। তো এই আমি যদি রান করি তাহলে কি এই মেইন মেথড দিয়েই প্রোগ্রামটা স্টার্ট হবে। স্টার্ট করলে প্রথমে কি আছে আমাদের এই যে একটা ক্লাস আছে অলরেডি, সেই ক্লাসটাকে অ্যাক্সেস করতে গেলে কি আমাদের অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। তো আমি সেই এ টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেটাকে নিউ এ দিয়ে আমি কল করি, নর্মালি আমরা যেটা কাজ করি। তো এর মধ্যে কি এখন এই পুরা ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়ে আছে। এখন আমি বিভিন্ন সময় বিভিন্নটা কল করব। ফার্স্ট অফ অল আমি যদি এ ডট এম কল করি, এ ডট এম, তাহলে কি এম হচ্ছে আমাদের ভিতরে অনেকগুলো মেথড আছে, তার মধ্যে কোন একটা এক লাইনে প্রিন্ট করি, একটা একটা করে দেয়। এ ডট এম যদি আমি কল করি তাহলে এটা কই যাবে, দেখবে এর মধ্যে এই এম মেথড কোথায় আছে, অনেকগুলো আছে।
এবার তার সাথে কি করবে? টাইপ ম্যাচ করবে। প্যারামিটার কি এখানে ব্ল্যাঙ্ক প্যারামিটার না? এখানে ব্ল্যাঙ্ক কি শুধুমাত্র ও একাই আছে। তাইলে আমি যদি এখন এটা প্রিন্ট করি তাহলে কি শুধুমাত্র এম প্রিন্ট করবে। তো এটা প্যারামিটারের জন্য করলো। নেক্সট হচ্ছে যদি আমার এখানে এটা না থাকতো, যদি এটা না থাকতো তাইলে এরর দিত, কারণ সে এই টাইপের কোনো মেথড সেখানে পাচ্ছে না। নামের পাইছে ঠিক আছে, বাট প্যারামিটার সেম নাই বা কনভার্টিবল কোনো প্যারামিটার না। ব্ল্যাঙ্ক তো কিছুতে কনভার্ট হতে পারবে না, সো পসিবল না। নেক্সটে যদি আমি a.m256 কল করি, এটা কই যাবে? এটা একটা ইন্টিজার টাইপ। এটা আমি যদি লং টাইপ বলি তাইলেও সমস্যা নেই, বাইট হবে না, বাইট বা শর্ট হবে না। অথবা যদি ফ্লোট বলি তাও সমস্যা নেই, দশমিক থাকতো বাট ম্যান্ডেটরি না। এটাও একটা ফ্লোট নাম্বার হতে পারে, একটা ডাবল নাম্বারও কনভার্ট হতে পারে। তো এটা অনেক কিছু হতে পারে। তাইলে এখন যদি আমি এটা কল দেই, এইখানে এখন যে মেথড গুলো আমার কমেন্ট করা ছাড়া আছে, এগুলোর মধ্যে ম্যাচ করতেছে কার সাথে টাইপ? একটা প্যারামিটার পাস করছে, তো এই ডাবল প্যারামিটার গুলোতে তো এমনও কাজ করবে না। আর ওটা কোনো স্ট্রিং না, সেটাতেও আসবে না। তো শুধুমাত্র কি এটার মধ্যে আসবে এবং এম অফ ডি অর্থাৎ ডাবলের এটা প্রিন্ট হবে। তো এমডি প্রিন্ট হবে। আর ওই সাথে এম প্রিন্ট হয়েছে, ওইটা আগে কল করা ছিল তাই। যদি আমরা জাস্ট ওইটুকু দেখতে চাই তাহলে এটা আমরা বাদ দিয়ে দিই। আর আমি যদি এখন রান করি তাহলে শুধুমাত্র এম অফ ডি প্রিন্ট হবে। তবে এখন কথা হচ্ছে শুধুমাত্র এইটা কল করলে জাস্ট একটা টাইপ ছিল তাই এখানে এমন হয়েছে। আর যদি আমার আরো কিছু থাকতো, লাইক এইটা আছে, উম, আচ্ছা এটা না, এটা প্রিন্টের জিনিস, এইটা দিই। এখন রান করলে কোনটা রান হবে? এম অফ আই রান হবে। এম অফ আই রান হবে, ডাবলে আর যাবে না। কারণ এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যদি একটা ইন্ট পাস করি, এটা কি বাই ডিফল্ট এটাতে ইন্টেজারই শেয়ারে, তাই না? কনভার্সন হতে পারে ফ্লোট ডাবল সবকিছুতে, বাট ইন্ট পাস করলে মানে এই সিরিয়ালটা মাথায় রাখলে বেটার। যে যদি আমি একটা বাইট পাস করি, বাইট বাইট অ্যাক্সেস করতে পারবে বা শর্টে কনভার্ট হতে পারবে, ইন্টে কনভার্ট হতে পারবে, লং ফ্লোট ডাবল যে কোনোটাই ঢুকতে পারবে। যদি আমি শর্ট পাস করি সেটা বাইটের মধ্যে কনভার্ট হতে পারবে না। অর্থাৎ আমার যদি এমন থাকে, শর্টটা এখানে ভ্যালু বোঝা যাবে না এভাবে। যদি আমি একটা ইন্টিজার পাস করি সেটা কি বাইটের মধ্যে কনভার্ট হতে পারবে না। লাইক আমার যদি এখানে কি থাকতো, এই বাইটটা থাকলো, আর এখানে এইটা আমি সরাই দিলাম। আচ্ছা, হুম, এই যে এইবার এখন এরর দিবে, কারণ আমি ভ্যালু পাস করছি ইন্টিজার। এখানে এগুলো তো দুইটা প্যারামিটার, এটা এমনিতেই বাদ, স্ট্রিং এও যাবে না। বাট বাইট আছে, বাইট কিন্তু ইন্টিজারের মতো টাইপই, কিন্তু এটা এরর দিবে কারণ ইন্টিজার বাইটে কনভার্ট হতে পারবে না। ছোটগুলা বড়টাই কনভার্ট হতে পারে, বড়গুলা ছোটটাই কনভার্ট হতে পারে না, যার কারণে কি এটা এরর দেবে। তো যেমন আমি যদি লং পাস করি, সেইটা ইন্টিজার শর্ট বা বাইটে যাইতে পারবে না, শুধুমাত্র ফ্লোট বা ডাবলে যেতে পারবে। যদি আমি ফ্লোট প্লাস পাস করি, হয় ফ্লোটে যাবে নাইলে ডাবলে যাবে, কিন্তু আগের গুলাই যাইতে পারবে না। এই সিরিয়াল মেনটেন করতে হবে। সেম ভাবে এখানে ইন্ট লং ফ্লোট ডাবল এইটা ক্যারেক্টারের ক্ষেত্রেও চলবে। অর্থাৎ আমি যদি ক্যারেক্টার পাস করি, ক্যারেক্টার না থাকলেও সেটা ইন্টে কনভার্ট হইতে পারে, কারণ আজকে ভ্যালুর ব্যাপার আছে। ইন্টেজার দিলে সেটাও ক্যারেক্টারে যাইতে পারবে না, ইন্টিজার দিলে সেটা ক্যারেক্টারে যেতে পারবে না। মানে ইন্টিজার ভ্যালু গুলো ক্যারেক্টারে পাস হতে পারবে না, কারণ এটা বাই ডিফল্ট আজকে থেকে ক্যারেক্টারে যায় না, বাট ক্যারেক্টার থেকে আজকে আসতে পারে। এইগুলো যদি আমার মাথায় থাকে তাইলে এখন এই যে 256 দিলাম, এটা কি বাই ডিফল্ট ইন্টিজারে যাবে। ইন্টিজার যদি বাই চান্স না থাকে তাইলে সে কোথায় কোথায় যেতে পারবে? সে লং ফ্লোট ডাবল সবগুলো যেতে পারবে। অর্থাৎ আপাতত কি এরর আছে, ইন্টিজার না দিলাম, আমি লং এ দিলাম, লং দিলে সেই লং এ কনভার্ট হতে পারবে। যদি আমি ফ্লোট দেই, ফ্লোটেও কনভার্ট হতে পারবে, এরর নেই। যদি আমি ডাবল দেই তাহলে ডাবলও কনভার্ট হতে পারবে। আর যদি সবগুলাই থাকে তাহলে কোথায় যাবে? সবগুলাই যদি থাকে তাহলে সিরিয়াল অনুযায়ী, অর্থাৎ ফার্স্টে ইন্ট চান্স পাবে, ইন্ট না থাকলে লং, লং না থাকলে ফ্লোট, ফ্লোট না থাকলে ডাবল, এরকম আর কি।
যদি আমি সবগুলাই দিই তাহলে কি, যদি সব থাকে তাহলে কার কাছে যাবে, সে ফার্স্ট অফ অল যাবে ইন্টিজারের কাছে। যদি আমি ইন্টিজার সরাই দিই তাইলে সে যাবে লং এর কাছে। যদি আমি লং সরাই দিই তাইলে সে যাবে ফ্লোটের কাছে। আর ফ্লোট সরাই দিলে কি, ডাবলের কাছে। ঠিক আছে, ডাবল একদম লাস্টে, কারণ এটা সবচেয়ে বড় টাইপে ধরা যায়। তারপরে 256 গেল। এখন a.m10 ইন্টু বাইট। আচ্ছা, এটা আমি দেখা ফেলছি already, অর্থাৎ যখন কি ছিল, এই জিনিসগুলো ছিল না, অর্থাৎ এইগুলা নাই, শুধুমাত্র আমার কাছে কি আছে, বাইট আছে। কিন্তু হবে না, আমি একটা 10 আমি ইন্টিজার পাস করছি, যতই রেঞ্জের মধ্যে থাক, পাস তো করছি ইন্টিজার, সেটা বাইটে কনভার্ট হতে পারবে না। যদি আমি এমন করে দেই, যে এই যে নিচে আছে অলরেডি, যে আমি এমন দিলে হবে না, যতই রেঞ্জ থাক, বাইট কিন্তু কি 127 পর্যন্ত মেবি জায়গা নেয়, মানে কাজ করে। বাট পাস করছি তো ইন্টিজার টাইপ, সো এটা বাইটে কনভার্ট হতে পারবে না। যদি আমি এমন দিই তাইলে এরর দিবে না, কারণ আমি 10টাকে বাইটে কনভার্ট করে দিছি। আমার এইভাবে কনভার্ট করে দেয়া লাগবে, তাইলেই শুধুমাত্র এরর দেবে না। এরপরে আমি এখানে কি দিছি, 10L দিছি, এটা এল অর্থাৎ লং টাইপের দিছি, এটা ইন্টিজার টাইপ না। লং টাইপের দিলে সে কোথায় কোথায় যেতে পারবে, লং যেতে পারবে শুধুমাত্র লং এ, ফ্লোটে বা ডাবলে, ইন্টিজারেও কনভার্ট হতে পারবে না। তাইলে আমি যদি এখন কি করি, বাইট শর্ট এমনিও পারবে না, এগুলো বাদ। যদি আমি শুধু ইন্টিজারটা আনকমেন্ট করি তাইলেও এরর, কারণ লং ইন্টিজারে আসতে পারবে না, লং কি ফ্লোট আর ডাবলে যেতে পারবে হাইস্ট, অথবা নিজের লং এর মধ্যে যেতে পারবে। তো আমি যদি এই যে লং টার্ন কমেন্ট করি তাহলে কি, এরর দেবে না, কারণ লং টাইপ তো লং এর মধ্যে যাবেই। যদি আমি ফ্লোট দেই তাহলেও কি এরর দিবে না, কারণ লং ফ্লোটের মধ্যে যাইতে পারে, কনভার্ট হইতে পারে আর কি, কনভার্সন ঘটে। তো ডাবলেও এই যে কোনো এরর দিবে না, কনভার্সন হইতে পারে। আচ্ছা, এবার যদি দেখতে চাই যে কোনটা আগে যাচ্ছে, যদি ফ্লোট ডাবল দুইটাই থাকে তাহলে অবশ্যই আগে ফ্লোটে যাবে, পরে ডাবলের সিরিয়াল আসবে। আমাদের এই সিরিয়ালটাই সব ফলো করবে। আচ্ছা, এরপরে যদি আমি এটার মধ্যে যাই, এখানে কি দুইটা ভ্যালু পাস করা আছে, একটা 10, একটা 10L। অর্থাৎ প্রথমটা ইন্টিজার টাইপ, পরটা কি লং টাইপ, তাহলে প্রথমটার মতো করে কনভার্সন হবে। অর্থাৎ এই ইন্টিজার টাইপটা যদি আমার কোনো মেথড এমন থাকে যার মধ্যে প্রথম টাইপে ইন্ট আছে, লং আছে, ফ্লোট আছে, ডাবল আছে, যে কোনোটাই ঢুকতে পারবে ফার্স্টেরটার জন্য। সেকেন্ডটার জন্য কি হইতে হবে, লং আছে যেহেতু, সেকেন্ড প্যারামিটারটা আমার হয় লং হইতে হবে, অথবা ফ্লোট হইতে হবে, অথবা ডাবল হতে পারে। অর্থাৎ দুইটাই যদি ইন্টিজার হয় তাইলে কিন্তু এরর দিবে, কারণ এইটা ইন্টিজারে কনভার্ট হতে পারলো, এইটা ইন্টিজারে কনভার্ট হতে পারবে না। অর্থাৎ যার যারটা তার তার সিরিয়াল অনুযায়ী মাইনা তারপরেই ঢুকতে হবে। অর্থাৎ এই 10,10L কই যাবে, এই যে ইন্টিজার আই, এই যে লং এল, এই দুটা কি আছে যেহেতু এটা, যার কারণে এরর দিচ্ছে না। বাট আমি এই লংটা যদি ইন্ট বানাই দিই তাইলে কি এরর দিবে, কারণ এইটা ইন্টিজার টাইপ, এইটা ইন্টিজার টাইপে ঢুকছে, ভালো। কিন্তু এইটা তো লং টাইপ ইন্টিজারে কনভার্ট হতে পারবে না। আর এটার মধ্যে তো যাবেই না, কারণ এইটা ইন্টিজার আর এটা হচ্ছে বাইট। লং কি বাইটেও কনভার্ট হতে পারবে না। সো আমার এখানে লিস্ট লং থাকা লাগবে, লং থাকলে এরর দিবে না, অথবা লোড থাকলেও এরর দিবে না, বা ডাবল থাকলেও এরর দিবে না। অর্থাৎ যেই প্যারামিটারটা, অর্থাৎ ফার্স্ট প্যারামিটারের মতো করেই কনভার্সনের সিরিয়াল ফলো করতে হবে, সেকেন্ডের মতো সিরিয়াল ফলো করতে হবে। এরপরে পরবর্তীগুলো নিজেরাই পারা যাবে যে কি আছে। এবার 10,10 দুইটাই কি ইন্টিজার, দুইটাই আমার ইন্টিজার। অর্থাৎ আমি যদি এখানে এখন ইন্ট দেই তাইলে চলবে, কারণ দুইটা ইন্টিজার আছে। বাট এখানে যদি আমি ব্রেক তো অলরেডি দেওয়া আছে, আমি শর্ট দিলাম, এরও দেবে, কারণ আমার দুইটাই লিস্ট ইন্টিজার টাইপ হইতে হবে, অথবা তার চেয়ে বড় কিছু হইতে পারে, বাট ছোট কিছু হইতে পারবে না। তাইলে আমাদের কি এরর দেবে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 10 ইন্টিজার টাইপ, আর এই 10টাকে আমি বাইট কনভার্সন করে দিছি, তাইলে কি এইটা এখন প্রথমটা ইন্টিজার টাইপ আর পরবর্তীটা বাইট টাইপে এবার ঢুকতে পারবে। অর্থাৎ
সবগুলাই প্যারামিটার গুলো কি কনভার্সন হয়ে যাইতে পারে যদি মাত্র এই রুলটা ফলো করে। অর্থাৎ আমি ইন্ট পাস করলে সেটা কি তার চেয়ে বড় গুলায় কনভার্ট হতে পারবে, লং পাস পাস করলে বড় গুলো আছে, যেটাই পাস করবো সে তার হয় তার টাইপ থাকতে হবে বা তার চেয়ে বড় টাইপ থাকতে হবে, ছোট টাইপ হইলে এরর আসবে। আশা করি ক্লিয়ার। এবার পরবর্তী পার্টে যাই। পার্ট ফোর। ফোরের মধ্যে কি আছে এগুলা? ফার্স্ট অফ অল একটু ফরম্যাট করে নিই এমন ভাবে দেখতে। আমাদের এখানে এই যে হচ্ছে আমাদের মেইন ক্লাস। তো মেইনের মধ্যে আসলো নিউ এ। নিউ এ তাইলে আমাদের অবশ্যই এখানে একটা ক্লাস এ আছে। আর এখানে কি আমি কোনো প্যারামিটার ছাড়া কল করছি, তাইলে কি আমার একটা প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর কল হবে। প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর কোনটা? আমার এই যে আছে প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর। তো এখানে গেলে কি ফার্স্ট অফ অল আমাদের এ প্রিন্ট হবে, কিন্তু তার আগে দেখতে হবে আমাদের কি ফাঁকা জায়গায় কিছু আছে কিনা। ফাঁকা জায়গায় কিছু নাই। আচ্ছা, এই ক্লাস বিটা আমি তৈরি করছিলাম, এটা না। তো ফাঁকা জায়গায় আর কিছু প্রিন্টের কথা নাই। তাইলে সরাসরি কি আমি যখন নিউ এ কল দিব, অন্যগুলা সাপোজ আমি কল দেই নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি শুধুমাত্র এটা কল হয়েছে এবং রান হয়েছে। পরবর্তীতে এরপরে আমাদের কি কল দেওয়া হয়েছে? আচ্ছা, আমি যে এই যে প্রথমটা কল করছি এটা কিন্তু কোনো কিছুর মধ্যে রাখি নাই, অর্থাৎ এ এ এমন টাইপের মধ্যে রাখি নাই। সো ওই যে কল হয়েছে এটা জাস্ট কল হয়েছে, এটা আমি কোনো স্টোর করি নাই। তো পরবর্তীতে ওই অবজেক্টের কিছু ইউজ করার মতো আমি কোনো অপশন রাখিনি। এবার নিউ এ জিরো কল দিচ্ছি। জিরো কে আমাদের একটা ইন্টিজার টাইপ। নিউ এ জিরো কল দিলে কোথায় যাবে? এটার মধ্যে যাবে। ইন্টিজার কি? ইন্টিজারে, লং এ, ফ্লোটে, ডাবল এগুলাই যেতে পারে। তো এই কনস্ট্রাক্টর তেমন একটাই আছে, তো এইখানে যাইতে পারবে। এইখানে যাইতে পারলে এইখানে আমাদের কিছু সুপার কনস্ট্রাক্টর বা এগুলো সম্পর্কে টুকটাক ধারণা দেওয়া হয়েছে। যে এই যে দিস টাইপ বা সুপার টাইপ এগুলা শুধু আমি একটা যদি কনস্ট্রাক্টরে ঢুকি, আমার এই যে দিস, এই দিস টাইপটা হচ্ছে আমি যখন দিস, এটা হচ্ছে কনস্ট্রাক্টর কল করা। আর এটা হচ্ছে আমাদের দিস ডট আই এই ক্লাসের ভ্যালু অ্যাসাইন করা, সেটা আলাদা। এই যে দিস অর্থাৎ সেম এই ক্লাসটাকে আবার নতুন করে কল করা, এই জিনিসটা একটা মেথডের মানে একটা কনস্ট্রাক্টরের মধ্যে একবারই করা যাবে। অর্থাৎ আমি যদি আবার দেই তাইলে এরর আসবে। এটা শুধুমাত্র একবারই করা যাবে। অ্যাকচুয়ালি একবার করা যাবে কথাটা ঠিক না, একবার করা যাবে কারণ হচ্ছে যে এই দিস কল, এই কল অর্থাৎ এইরকম ইউজ করার আগে, অর্থাৎ আমাদের ফার্স্ট কলই হইতে হয় দিস দিয়ে। অর্থাৎ এই দিস কখনো সেকেন্ড কোনো কনস্ট্রাক্টর হিসেবে কল থাকতে পারবে না। এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি যদি কোনো কনস্ট্রাক্টর কল দিই, আমার ফার্স্ট কল কি দিস দিয়েই হইতে হবে, এর আগে কোনো কল থাকতে পারবে না। অর্থাৎ আমি যদি এখন এই আরেকটা দিস দিয়ে দিই, তাহলে সমস্যা কি? এইটা আমার ফার্স্ট কল আছে, কিন্তু এই দিসটা কি আর তো ফার্স্ট কল থাকলো না, এখন সেকেন্ড হয়ে গেছে না, যার কারণে এটা এরর দিবে। এখানে এই যে আমি এখানে দিতে পারবো না, কজ এই যে cannot assign initialized field I before super type, অর্থাৎ এই সুপার টাইপ এইগুলা কলের আগে আমি তার মধ্যে এরকম ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। আমাদের ফার্স্ট কল কি দিস, ফার্স্ট এই কনস্ট্রাক্টরই হিসেবেই থাকতে হবে, তাছাড়া কোনো অপশন আছে না। আমি যদি এটা এইখানে দেই তাইলে কোনো এরর দিবে না, এটা রুলস। ক্যান নট অ্যাসাইন ইনিশিয়ালাইজড ফিল্ড আই বিফোর সুপার টাইপ, এই টাইপের আগে দেওয়া যাবে না। আর এখান থেকে এইটা এরর কারণ এই কনস্ট্রাক্টরের মধ্যে, অর্থাৎ আমি যে এইটা কল করছি এইটা কিন্তু আমাদের এইখানে নেই, এটা বাইরে আছে, কিন্তু আমি তো কোনো ক্লাস কল করি নাই, যার কারণে এইটা সিম্বল খুঁজে পাবে না। এই কনস্ট্রাক্টরের মধ্যেই খুঁজতেছে কাউকে, বাট এমন কেউ নাই। হুম, না, এটা তো অলরেডি ক্রিয়েটেড, এটা ইউজ করবে না, তাহলে এটা সিম্বল খুঁজে পাবে না আর কি, যদি আমি এটা রান করতে যাই ক্যান নট ফাইন্ড সিম্বল।
এর পরবর্তীতে আচ্ছা, এই যে দিস কল করলে এটা অ্যাকচুয়ালি কোথা থেকে কল হয়, এটা পুরো যে ক্লাস কল হয় সেটার প্রুফ হচ্ছে আমাদের নর্মালি কি প্রথম যখন আমি অবজেক্ট ক্রিয়েট করছিলাম এখানে, প্রথম অবজেক্ট ক্রিয়েশনে কি হয়েছিল, এইটা একবার প্রিন্ট হয়েছিল। পরবর্তীতে যখন আমি জিরো দিয়ে কল করছি, এটা কি আমার এই ইন্টিজার টাইপ কনস্ট্রাক্টরে ঢুকছে। এখানে ঢোকার পর কে পাইছে, দিস রে পাইছে না। তার মানে এটা প্রথমে অবজেক্টে একবার কল করবে। দেখি আমরা এটার প্রুফ, আমি যদি এটা রান করি, দুইবার এ প্রিন্ট হইলো। এই যে এ ফাঁকা ব্লকটা, এটা দুইবার প্রিন্ট হয়েছে, কারণ একবার হয়েছে আমার এইটার জন্য, আর সেকেন্ড বার প্রিন্ট হয়েছে আমার এই দিস দিয়ে কল করার জন্য। দিস দিয়ে কল করলে এই ক্লাসটা আবার কল করছে। আর পরবর্তীতে দিস ডাটা এর মধ্যে আই রাখছি, এটা তো রাখার কোনো বিষয় না। তো এই অংশ কল করছে, এরপরে এখানে আসছে দিস ডাটা এর মধ্যে আই রাখছে। আই হচ্ছে এখন তাহলে কি ওই কনস্ট্রাক্টরের বা ওই অবজেক্টের আই এর ভ্যালু জিরো হয়ে গেছে, যেহেতু আমি জিরো দিয়ে কল করছি। এবার এখানে বিফোর দিস লেখা প্রিন্ট করছে, তাহলে এই যে বিফোর দিস লেখাটা প্রিন্ট হয়েছে। এরপরে আবার আই একইটা দুইবার, এটা কোনো ফ্যাক্ট না। এর পরবর্তীতে এই যে এ ডট আই কল হয়েছে, মানে এআই কল হয়েছে, এখানে এআইটা প্রিন্ট হয়েছে, মানে কল হয় নাই, প্রিন্ট হয়েছে আর কি। এর পরবর্তীতে যা যা প্রিন্ট করার এগুলো জাস্ট প্রিন্ট হয়ে গেছে, আর কোনোটাই ঢুকে নাই এখনো। পরবর্তীতে আমি যদি স্ট্রিং টাইপ কল দিই, স্ট্রিং টাইপ কল দিলে কি হবে, দেখবে এখানে কোন কনস্ট্রাক্টরের মধ্যে স্ট্রিং প্যারামিটার আছে। তো এই যে স্ট্রিং প্যারামিটার আছে। তো স্ট্রিং প্যারামিটার থাকলে এখানে কি এস প্রিন্ট হবে শুধুমাত্র, এখানে শুধুমাত্র এস, এইটা এক্সট্রা প্রিন্ট হবে। এতটুকু অংশ কি আমার আগেই প্রিন্ট হয়ে গেছিল, এখানে শুধুমাত্র কি এস প্রিন্ট হবে, এটাই এক্সট্রা আছে, তো কিছু নেই। এ নিবে, অর্থাৎ এবার আমরা এই যে এতটুকু অংশ আমার নিজেই লেখা ছিল, এগুলো আবার। তো পার্ট ফোরে মূলত কি এতটুকু অংশ জানা, এখানে মেবি আরো কিছু আছে। উম, মানে কি আছে দেখি, এগুলা আনকমন করে না। এ আচ্ছা, যেমন আমার এই এম নামে একটা মেথড আছে, এইখানে যদি আমি এটা কল করতে যাই, মেবি চ্যাট জিপিটি থেকে আমি আনছিলাম, যে এই যে দিস, এই জিনিসটা কল করা যাবে শুধুমাত্র কনস্ট্রাক্টরের মধ্যে থেকে। এটা আমার কি একটা কনস্ট্রাক্টর ছিল, এর মধ্যে আমি এটা কল করতে পারবো, কোনো মেথডের মধ্যে এটা কল করতে পারবো না। দিস বা সুপার এগুলো শুধু কনস্ট্রাক্টরের ভিতরেই কল করা যায়। তাহলে এটা বাদ। এরপরে আচ্ছা, এটা স্যার দিছিলাম, একটা লিখছিলাম যে এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর ইনভোকেশন মে অনলি অ্যাপিয়ার উইথিন এ কনস্ট্রাক্টর, শুধুমাত্র কনস্ট্রাক্টরের মধ্যেই এটা কল করা যাবে, কোনো মেথডে কল করা যাবে না। আর এখানে কি করছি, আচ্ছা, এই নামে একটা মেথড কল করছিলাম। লাইক আমি যদি এ এ সমান নিউ এ দেই, এখন যদি আমি এ ডট এ কল করি, আচ্ছা সেই কনস্ট্রাক্টরের নামে কি আমাদের একটা মেথডে থাকতে পারবে। আমি যদি এখন এটা রান করি, তাহলে এম এ কেও প্রিন্ট করবে, কারণ এটা কি আমাদের এ নামক একটা মেথডের মধ্যে আছে, এবং আমি কি ওই মেথড, এটা যেহেতু স্ট্যাটিক মেথড না, নন স্ট্যাটিক, তাহলে এটার জন্য কি আমার একটা অবজেক্ট লাগতো। তো আমি এর অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং সেই অবজেক্টের মাধ্যমে ওই মেথডটাকে কল করলাম, এবং তার মধ্যে জিনিস কি প্রিন্ট হলো। বাট আমি সরাসরি করতে পারতাম। স্ট্যাটিক হলে কি, যদি এটা স্ট্যাটিক হতো তাহলে কি সরাসরি এটা এ করা যেত। হ্যাঁ, স্ট্যাটিক হইলে আমাদের অবজেক্ট লাগে না, সরাসরি আমরা কল করতে পারতাম। তো এগুলো সম্পর্কে বেশ সামনে আছে এই যে হোয়াটএভার। আমরা তাহলে ল্যাব পার্ট 4 এখানেই শেষ। পরবর্তীতে আবার ল্যাব 9 এ আসবো। আমি পড়ার পরে আর কি, এতটুকু পর্যন্তই পড়ছি আমি। টিল দেন, সবাইকে আল্লাহ হাফেজ।